কেউ কি আছো কষ্টগুলোর ভাগ নিবে, স্বপ্নগুলো সবার মাঝে বিলিয়ে দেবে? কেউ কি আছো বন্ধু হয়ে থাকবে পাশে, দুঃখগুলো ছিনিয়ে নেবে নিজ অভ্যাসে? আমার সকালটা শুরু হয় পুতুল দাদুর সাথে। পুতুল দাদুর সাথে আমার সম্পর্কটা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসে নিঃসঙ্গ বৃদ্ধ ও কিশোর বালক স্যান্টিয়াগোর মতন। আমরা কেউই কারো রক্তের কেউ নই, কিন্তু সম্পর্কটা রক্তের সম্পর্ক চাইতেও অনেক বেশি। একজন আরেকজনের প্রতি অকারণে মায়া দেখাই, কেয়ার করি। হয়তো আমাদের দুজনের নিঃসঙ্গতায় আমাদেরকে এতটা কাছাকাছি এনেছে। অনাথাশ্রমে বেড়ে ওঠা একটা মেয়ে পরিবারের সংজ্ঞা কি তা জানে, তাই তো কারো কাছে একটু মায়া আর ভালোবাসা পেলে সেই হয়ে ওঠে আমার আস্ত একটা পরিবার। সরি 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 খালা, কি রান্না করছো আজকে আমার জন্য? তোর পছন্দের লুচি আর আলুর দম, যেন তুই ভেতরে দম পাস। দে এটা আমাকে নে। খালা, আমার তো হাত আছে নাকি? আমি হাত দিয়ে খেতে পারবো, তোমার খাওয়াই দিতে হবে না। আমি খাওয়াই দিলে কি তোর কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। একটা জিনিস দেখাই তোকে, এই যে দেখ আমার ভাতিজা। তোমার আপন ভাতিজা? আরে কিসের, লতায় পেঁচানো মোড়ানো। তুই সুন্দর না, হ্যান্ডসাম, তোর সঙ্গে মানাবে ভালো। খালা, তোমাকে আমি কতবার বলছি আমি এসব বিয়ে শাদীর মধ্যে একদম নাই। হ্যাঁ, তোকে বিয়ের সাথে কে করতে বলছে বোকা? প্রেম করবি, প্রেম। শুভ্রা এত সহজে প্রেমে পড়বে না, আর যেদিন শুভ্রা প্রেমে পড়বে সেই দিন সেই ছেলের খবর আছে। খবর? কেন রে, খবর হবে কেন তার? আমার প্রেমের চাপে ওই ছেলে মরেই যাবে। ইদানিং দাদুর একটা নতুন বাতিক হয়েছে, আমার জন্য বয়ফ্রেন্ড খুঁজে দেবে। কখনো কোনো ইয়াং ছেলেকে দেখলেই তাকে আমার বয়ফ্রেন্ড বানানোর জন্য উঠে পড়ে লাগে। এমনকি বিভিন্ন ডেটিং অ্যাপেও নিয়মিত ঢু মারে। তার এই নব উদ্ভাবিত যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবো কিছুতেই বুঝে উঠতে পারি না। 10টা বাজে, খাবার দিয়ে গেলাম, খেয়ে নিয়েন। আমি কিছু বলছি শোন, কালকেও খাবার দিয়ে গেছি, তুই কিন্তু খাস নেই। খাবারটা নষ্ট হয়েছে, আজকে না খেলে আগেই বলবি, আমি তুলে রাখবো। খাবার নষ্ট করা একদম ঠিক না। শুভ্রা, তোর খাবার খাওয়া দেখতে না খুব ভালো লাগে। একদম চেটে পুটে লক্ষ্মী মেয়ের মতো খাস, খুব শান্তি লাগে রে দেখ। ছেলে মেয়ে কাছে না থাকার কারণে পুতুল দাদু হচ্ছে একাকিত্ব। সেই একাকিত্বের কারণে তার মনের মাঝে যে কষ্টের ছায়া, সেটা তার হাসি খুশি মুখ দেখে বোঝা যায় না, কিন্তু আমি তো ঠিকই টের পাই। আমার সাথে কাটানো প্রতিদিন সকালের এই 20টা মিনিট তাকে যে কি পরিমাণ আনন্দ দেয় সেটা আমি বুঝতে পারি। খাও না। খাচ্ছি। কি ব্যাপার, সবাই আমার দিকে এভাবে তাকায় আছো কেন? আমি কি এলিয়েন? না না, এলিয়েনকে তো বিশ্বাস করা যায়, কিন্তু তুই আমাদের সাথে বসে ডাইনিং টেবিলে খাচ্ছিস, এটা কিন্তু বিশ্বাস করা যায় না। ডাইনিং টেবিলে বসে তো খাবো। আচ্ছা, তুই লাস্ট কবে আমাদের সাথে খাইতে বসছিস বলতো? সেটা আমার মনে নেই, তবে আজকে আমার একটা রিয়েলাইজেশন হয়েছে। কি সেটা? একসাথে বসে খেলে ফ্যামিলি বন্ডিং বাড়ে।
তোর কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম। দেখো দেখো কার মুখে ফ্যামিলি বন্ডিং এর কথা। তুমি কি করতেছো? ভিডিও করতেছি, স্মৃতিটাকে ধরে রাখতেছি। বাবা তুই কথা দে, তুই আমাদের সাথে সব সময় এভাবে বসে খাবি। ফোন নামাও, নাটক বন্ধ করো, ভাত খাও। আচ্ছা ঠিক আছে। মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা যদি শুধু বাচ্চাদেরই হতো। কোনো এক অজানা কারণে বাচ্চাদের প্রতি আমার তীব্র ভালো লাগা কাজ করে। বিয়ের প্রতি অতটা আগ্রহ না থাকলেও বাচ্চাদের প্রতি আমার প্রবল আগ্রহ আছে। আমার ইচ্ছা কমপক্ষে 1 ডজন বাচ্চা কাচ্চা থাকবে আমার। ওদের স্বর্গীয় হাসি, আধো আধো বলে কথা বলা, ছোট্ট ছোট্ট পায়ে ঘরময় পায়চারি করে বেড়ানো, সবকিছু আচ্ছন্ন করে রাখবে আমাকে। অস্কার ওয়াইল্ডের স্বার্থপর দৈত্য গল্পের বাচ্চারা যেভাবে ফুলে ফুলে সুশোভিত করে রেখেছিল স্বপ্নের বাগানকে, যাদের অনুপস্থিতিতে বাগানে বসন্ত থেমে গিয়েছিল, গাছেরা ভুলে গিয়েছিল ফুল ফোটাতে, তুষারে ঢেকে গিয়েছিল সমস্ত ঘাস। আজ শিশু স্বর্গের বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম ওরা কে কি চায়। ওরা অকপটে বলেছিল ওদের ছোট ছোট চাওয়ার কথা। আমি একদিন ওদের সব স্বপ্ন পূরণ করব। ওদের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি। এই যে নে, এটা তোর। এটা কি কাকা? আরে এই যে তুই বাচ্চাগুলোরে এত কষ্ট করে লেখাপড়া করাইতেছস, ওইটার পারিশ্রমিক। আমি কি টাকার জন্য কাজ করি কাকা? না, টাকার জন্য কাজ করছ না তো কি হইছে? এই যে এই সময়টা তুই বাচ্চাদের দিতেছস, এটা যদি বাইরে অন্য কোথাও টিউশনি করতি তাহলে একটা কিছু পাইতি না? তারপরেও আমি এই টাকাটা নিতে পারবো না কাকা, আপনি আপনার কাছে রাইখা দেন। আরে তাহলে তুই চলবি কেমনে কইরা? শোন মা, তুই নিজেও লেখাপড়া করতেছস, তোর একটা হাত খরচা আছে, তাছাড়া অন্যান্য খরচাপাতি আছে তো, আছে না? সেটা তো আমি টিউশন করে ম্যানেজ করতেছি। আর এইখানে সময় দেওয়ার বিনিময়ে আমি আপনার থেকে কোনো কিছু নিতে পারবো না। আচ্ছা, আপনার যদি দিতেই হয় তাহলে আপনি এই টাকাটা আমার পক্ষ থেকে ডোনেশন হিসেবে রাইখা দেন। আমি যতদিন বাইসে আছি ততদিন কিন্তু এই ফাউন্ডেশনের দায়িত্ব আমার। তাছাড়া অনেক বড় বড় ভালো ভালো মানুষ আছে যারা নিয়মিত আমার এই ফাউন্ডেশনে টাকা ডোনেট করে, আর তাদের ডোনেশন দিয়েই তো আমি এই যে এই বাচ্চাগুলোরে খাওয়ায়া পড়ায়া লেখাপড়া শেখায় বড় করতেছি। বড় হইয়া তারা যখন এখান থেকে চলে যাবে, তাদের মধ্যে অনেকে কিন্তু অনেক বড় বড় জায়গায় ভালো ভালো পজিশনে প্রতিষ্ঠিত হয়, আর তারপর তারাও নিয়মিত আমার ডোনেশন পাঠায়। মাগো, তুই যখন অনেক বড় হবি তখন তুই এই ফাউন্ডেশনে ডোনেশন পাঠাইস, আমি নিব নাকি? কাকা, বাবা মা মারা যাওয়ার পর থেকে আপনাকেই বাবা হিসেবে জানি। আমার তো কোথাও কেউ নাই, তাই আপনি কিছু বললে আমি ফেলতে পারবো না। কারণ ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। এটাই আমার ঘর, এটাই আমার সংসার, এটাই আমার পরিবার। আমার লক্ষ্মী মা, নে, এটা ব্যাগে ঢুক। রুমে কেমন যেন একটা প্রেম প্রেম গন্ধ। ভাইয়া, তুই কি প্রেমে টেমে পড়ছিস? এইটা সরি। মানুষের সব সৃষ্টি সুন্দর হয়ে ওঠে ভালোবাসার কারণে। ভালোবাসা ছাড়া কোনো সুন্দরের সৃষ্টিই হতে পারে না। লিওনার্দো যে মোনালিসাকে এঁকেছিল 3টা বছর ধরে, তাতে শুধু তুলির আঁচড়ই ছিল না, ছিল ভালোবাসার স্পর্শ। ভালোবাসার আলিঙ্গনে জন কিটস হয়ে উঠেছিল সুন্দরের কবি।
বনলতা সেন হয়ে উঠেছিল জীবনানন্দের প্রেমের রূপক। অর্থ দিয়ে কোনো সুন্দর সৃষ্টিকে মূল্যায়ন করা যায় না, বরং ভালোবাসার কারণেই সব সুন্দর অর্থবহ হয়ে ওঠে। রন 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 উঠ 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 উঠ। কি করছিস মামা? ক্লায়েন্ট তো পাগল হয়ে গেছে গা। এক্সিলেন্ট ডিজাইন, মাই গড, কি বানাইছিস এটা মামা? এভাবে কেউ ডাকে নাকি? আমি চিন্তা করলাম একটা নন প্রফিটেবল অর্গানাইজেশনের ফার্স্ট অফিস ডিজাইন করতে হবে, সো ইট শুড বি ভেরি ক্রিয়েটিভ। এক্সিলেন্ট। এনভায়রনমেন্টের সাথে তুই এত সুন্দর একটা কম্বিনেশন ঘটাইছিস, মানে পুরা পরিবেশ বান্ধব। বৃষ্টির সিজনে তোর পানিটা সংরক্ষণ করতে পারতেছে, এবং গরমের সিজনে এসা রুমের টেম্পারেচার 8 থেকে 10 ডিগ্রি কমে যাইতেছে। এইটা তোর ডিজাইনের জন্যই পসিবল হয়েছে দোস্ত। মানে এই প্রতিভা তোর এতদিন কোথায় ছিল? ছিল ছিল, ভিতরেই ছিল, শুধু রিসেন্টলি ট্রিগার করছে। তাই? এখন তো ভাইয়ার প্রতিভা ছিটকায় ছিটকায় পড়বেই। মানে সে তো এখন গভীর প্রেমে বিভোর, তাই না? হাই, গেট আউট। আর একটা ব্ল্যাক কফি উইদাউট সুগার প্লিজ। পারবো না। পারবি না? পারবি না? আচ্ছা, রুমানা বললো তুই নাকি কি সারাদিন ডায়েরি পড়িস? না, নর্মাল একটা জিনিস। তো নর্মাল একটা ব্যাপার হলে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেছিলি কেন? দে। এই, তুই আরেকজনের পার্সোনাল ডায়েরি কেন পড়তেছিস? তুই একজনের পার্সোনাল ডায়েরি পড়তে পারলে আমি পারবো না কেন? এটা কার ডায়েরি? জানি না। কই পাইছিস? রেল স্টেশনে। তো ফেরত দে। চিনি না। ফেলে দে। না, পড়তে ভালো লাগতেছে। কি এমন পড়তে ভালো লাগতেছে দেখি? কি আছে এমন লেখা? একটা ঘন্টা হয়ে গেছে দেখ। সরি, প্রেশারটা একটু লো হয়ে গেছিল, এই কারণে দেরি হয়ে গেছে। তুমি জানোই তো আমার প্রেশারের সমস্যা। এসব ফালতু অজুহাত তুমি আর কত দিবা? তুমি জানো না আজকে আমাদের শপিং করতে যাওয়ার কথা? একটা ঘন্টা হয়ে গেছে আমরা দুইটা মেয়ে রাস্তার মধ্যে তোমার জন্য দাঁড়ায় আছি। আমি ইচ্ছে করে কাজটা করিনি। শরীরটা খারাপ হলে আমি কি করবো বলো বাবু? ও, শরীর খারাপ হয়ে গেছে তোমার, তাই না? কমন সেন্স নাই তোমার? এতদিন ধরে তুমি আমার সাথে আছো, তোমার শরীর খারাপ হয়ে গেছে, সেই কথাটা তুমি আগে বলতে পারতা। আমরা বাসা থেকে পরে বের হইতাম। আমি তোমার জন্য কেন এসে রাস্তায় এভাবে দাঁড়ায় থাকবো? তুই এবার থাম তো, শরীর খারাপ কি বলে কয়ে আসে নাকি? আর ভাইয়া তো বলছে যে ওনার শরীর খারাপ। তুই এবার থাম, এত কথা বলিস না। তুই চিনোস রে, ও এক নাম্বার একটা মিথুক, ইচ্ছা করে এই কাজটা করতেছে আমার সাথে। বাবু আমি মিথ্যা কেন বলবো? এর আগে কখনো আমার দেরি হয়েছে বল? তুমি খালি বলো কখনো দেরি হয়েছে? এর আগে যতবার দেখা করতে আসছি ততবার তুমি আমার ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে রাখছো, কখনো তোমাকে দাঁড়া করে রাখছি? ও আচ্ছা, তোমাকে আগে আমি দাঁড় করায় রাখছি জন্য তুমি আজকে রিভেঞ্জ নিতেছো, তাই না? দেখছস, তোর মতো ছেলের সাথে আমি প্রেম করব না, বুঝছস না? তোর মতো ছেলেকে আমি বিয়ে করে আমি আমার লাইফ হেল করব না বলতেছি। বাবু বললাম কি আর তুমি বুঝলা কি? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। আমার এরকম ভুল আর কখনো আমরা এই যে কানে ধরছি। হাত ছাড়ো, হাত ছাড়ো বলতেছি। হাত ধরতেছো কেন তুমি আমার? ছোট্ট একটা বিষয় নিয়ে এমন কেন? ছোট্ট একটা বিষয়, তোমাকে কি করা উচিত জানো? তোমাকে একটা থাপ্পড় দেওয়া উচিত গালের মধ্যে। তো সব ভাইয়া ব্যথা পাইছেন? ভাইয়া আপনি তো জানেনই ও একটু শর্ট টেম্পার। আমি দেখতেছি কি করা যায়। এক্সট্রিমলি সরি ভাইয়া, ওর হয়ে আমি সরি বলছি। সরি, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ, তুই টিভি বন্ধ করলি কেন? চুপ। আমার মাথা গরম। আমি শর্ট টেম্পার্ড। অফকোর্স। তুই হাসোস কেন? হাসবো না তো কি করব? এটা জিজ্ঞেস করার কি আছে? এভরিওয়ান নোজ দ্যাট তোর মাথা গরম। আর এটা রাত সাক্ষী তো আমি নিজেই। তুই রাজসাক্ষী মানে? ছোটবেলা থেকে তোর মায়ের খাইতে খাইতেই তো বড় হয়েছে, তো আমি জানবো না তো কে জানবো? তোর তো ভাগ্য ভালো, তুই আমার মতো এত ভালো একটা বোন পাইছিস। আমার জায়গায় যদি অন্য কেউ হতো এতদিনে তোর নাকটা মাইরা ভচকায় দিত। শাট আপ, ইওর ওপিনিয়ন ডাজন্ট ম্যাটার। বাবা তুমি আমাকে বলো, আমার মাথা গরম? জিজ্ঞেস করার কি আছে? তুই যখন রেগে যাস তোর দিক জ্ঞান কিচ্ছু থাকে না, কি সব উল্টাপাল্টা করিস। আমার মনে তোর সেন্সই থাকে না, তুই কি করিস না করিস কোনো খবরই থাকে। হ্যাঁ বুঝছি, ঠিক আছে, হয়েছে ভাই।
আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তোমাদের কি মনে হয় আমার কি এই রাগটা কন্ট্রোল করা উচিত? অবশ্যই কন্ট্রোল করা উচিত। যদি আপনি সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন, কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না। রাগ নিয়ে স্টিফেন হকিংসের এই উক্তিটা আমার বান্ধবী চৈতির ক্ষেত্রে শতভাগ সত্যি। ওর এই রকচটা স্বভাবের কারণে অনেক ভালো মনের মানুষ হওয়া সত্ত্বেও কেউ পারতপক্ষে ওর আশেপাশে ঘেঁষতে চায় না। অধিকাংশ মানুষই তো মলার দেখে বইয়ের ভেতরের লেখাটাকে বিচার করবে, তাই না? এত করে বলা সত্ত্বেও ওর এই হুটহাট রেগে যাওয়ার ব্যাপারটাকে কোনোভাবেই বন্ধ করতে পারিনি। আমাদের উচিত ছোট ছোট বিষয়ে রেগে না গিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়া, কারণ রাগের কারণে আমাদের যে ক্ষতি হয়, শান্ত হওয়ার পর আমরা সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারি না। রাগ আমাদের থেকে প্রিয়জনকে দূরে ঠেলে দেয়। চৈতিকে এই অবস্থা থেকে বের করার জন্য আমি আর আবির ভাইয়া আমরা দুজন মিলি চৈতিকে মেডিটেশন করতে সাহায্য করি। একটা মানুষকে সামনাসামনি না দেখে, তার সাথে কথা না বলেও যে সে মানুষটার প্রেমে পড়া যায়, এটা আমার জানা ছিল না। ভালোবাসা অন্ধ, কিন্তু কখনো কখনো ভালোবাসা মানুষের চোখ খুলে দেয়। তখন প্রেমে পড়া মানুষটা তার অন্তর্দৃষ্টি দিয়ে ভালোবাসার মানুষটাকে দেখতে পায়। আমার বিক্ষিপ্ত জীবনের এলোমেলো স্কেচকে সুন্দর ডিজাইনের রূপ দিয়েছ তুমি, সাজিয়ে দিয়েছ আমার হৃদয়ের ইন্টেরিয়র। তুমি কাছে থাকো না থাকো, আমার মনটা তোমারই কাছে। আমার ছবি আঁকো না আঁকো, তোমার ছবিটা আঁকা তো আছে। হৃদয়ে লেখা আছে ছন্দ যত, জেনে রেখো তোমারই নামে। ও পায়ে পায়ে যেতে চাই দূরে বহুদূর, মন কিনে মনের দামে। সন্ধে নামুক দু চোখ ভিজু, স্বপ্নটা আমার তোমাকে ঘিরে। তুমি কাছে থাকো না থাকো, আমার মনটা তোমারই কাছে। আমি মন থেকে কখনো কাউকে ঘৃণা করিনি, কিন্তু এই অমানুষের কথা চিন্তা করলেই আমার ঘৃণা লাগে। আমি যতই ওকে এড়িয়ে চলার চেষ্টা করি, ও কোনো না কোনো অজুহাত দিয়ে আমার সামনে আসবেই। কই যাচ্ছ? কলেজে। তোমার আমি কতবার বলছি বাসার সামনে দাঁড়াবো, আমি তোমার নিয়ে যাবো কলেজে। আপনার আমাকে নামাই দিয়ে আসতে হবে না, আমি আপনার সাথে যাবো না। যাবো না মানে? ওঠো ওঠো। আপনাকে বললাম তো আমি একা যাইতে পারবো, আমি আপনার সাথে যাবো না। যাবো না? তোমার জন্য তো আমি জীবন জীবন সব দিছি, তুমি শুধু একটু আমার হয়ে যাও, একটু আমার চেহারা কি কোনো দিক দিয়ে খারাপ? কোন দিক দিয়ে খারাপ? এই তোরা খোঁজ না গেলি আমার চেহারা খারাপ? মানাইবো না? জীবন রে দেখছো, ওরাও বলতেছে মানাইবো। এটা ছবি তোল না, এটা ছবি তুলা দেখো কেমন মানায়। তোমার চুলগুলা দেখি দিই ভাই। আরে এদিকে আসো না, একটা ছবি তুলবে। এদিকে আস। আরে কি রে, মুরগি দিয়ে বেশি শর্টকট করে? হ্যাঁ আরে আয়ো, কিছু হইব না। আরে আসো, স্মাইল।
সেদিনই প্রথম নিজেকে এত অসহায় মনে হচ্ছিল। একটা পিশাচের হাত আমার শরীরে স্পর্শ করতে যাচ্ছিল, অথচ আমি কিছুই করতে পারছিলাম না। পাখি তুমি চলো ডালে ডালে, আমি শুধু পাতায় পাতায়। তুমি কি ভাবছো মেন রোড রাইখা তুমি চিপাগুলি দিয়া যাবে, আমি টের পাবো না? এটা কি হয়? চলো খেলি, প্রেম করি। করবা প্রেম? কালকে বিকাল 4টার সময় স্কুল ঘরের পেছনে যে গোডাউনটা আছে ওটার মধ্যে থাকবা। আর যদি না আসো, আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন বেশো না, এই মনের দরজা খুলো না, কাল কি হবে জানি না, এই মনের দরজা খুলো না, কাল কি হবে জানি না। আমি কি রাশেদের কাছে যাব? যদি না যাই, ও যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। ওর কাছে যাওয়ার থেকে আমার নিজেকে শেষ করে দেয়াই ভালো। আমি কি করব আমি নিজেও জানি না, সত্যিই জানি না। ডায়েরির লেখাগুলোর সাথে এমনভাবে মিশে গিয়েছিলাম যে এই হঠাৎ শেষ হয়ে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, কিন্তু কিছু করারও নেই। আমি আবার প্রথম থেকে পড়তে শুরু করলাম। এভাবে কয়েকবার পড়লাম, তারপরও শুভ্রা সম্পর্কে জানার ইচ্ছাটা দমন করতে পারলাম না। এক পর্যায়ে মনে হলো শুভ্রাকে খুঁজে বের করতেই হবে। শুভ্রাকে আদৌ খুঁজে পাবো কিনা, ওর সাথে আমার দেখা হবে কিনা বা কিছু হবে কিনা, এইসব না ভেবেই বেরিয়ে পড়লাম। একটা অপরিচিত মানুষ, অথচ আমার মনে হলো খুব গাড়িতে যেমনটা পড়ছিলাম ঠিক সেরকম। বরিশালও তো এরকম একটা আশ্রম ছিল, তো ওখানে যাচ্ছে কেন? ওই যে বললাম গাড়িতে পড়ছি, এটাই শুভ্রার আশ্রম। আই এম শিওর যে এখানে আমি শুভ্রাকে খুঁজে পাবো। মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়ে যায়, আর তোর দেখি দিব্যদৃষ্টি খুলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আশরাফ চাচা? ভালো আছি। তুমি কে? আমি কি তোমারে চিনি? তুমি কি আশ্রমে বড় হইছো? না। তাহলে তুমি আমার নাম জানো কিভাবে? শুভ্রার কাছ থেকে। শুভ্রার সাথে তোমার সম্পর্ক কি? কিচ্ছু। শুভ্রা আমার কিচ্ছু নাই। ইনফ্যাক্ট শুভ্রা আমাকে চেনেও না, কিন্তু ওর সাথে দেখা করাটা আমার জন্য খুব দরকার। শুভ্রা এখানে থাকে না জানি। শুভ্রার ফোন নাম্বার যদি একটু দিতেন, আমি ওর সাথে দেখা করতাম।
শুভ্রা কোনো ফোন টোন ব্যবহার করেন না। তাহলে ও কোথায় থাকে? তাহলে ওখানে যাই, আপনি একটু ঠিকানাটা দেন, তাহলে আমি ওর সাথে দেখা করে নিচ্ছি। প্লিজ চাচা, আমি রিকোয়েস্ট করতেছি, বাসার ঠিকানাটা যদি একটু দেন তাহলে আমি ওর সাথে যোগাযোগ করতে পারি। আরে এই ছেলে হাত ছাড়ো, হাত ছাড়ো। আমি বললাম তো শুভ্রা এখন কই আছে আমি জানি না, এত কথা বলো কেন তুমি? যাও। হ্যালো, হাই, চৈতি সমাধান আছে? আমি চৈতি সময়টা বলো। এট লাস্ট আপনাকে পাইলাম। চৈতি নামে তো ফরিদপুর শহরে অনেক মানুষ আছে, কিন্তু কিন্তু শুভ্রা একটা খুব ভালো কাজ করছিল, সেটা হচ্ছে আপনার পুরো নামটা লিখছিল। এবং আরেকটা ভালো কাজ করছে যে লাল রঙের বিল্ডিং, আপনার বাসা যে লাল রঙের বিল্ডিং সেটা খুঁজে বের করার জন্য আমাকে খুব হেল্প করছে। আপনি কে? আমি রোহান। অবশ্য আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি হচ্ছে শুভ্রার বেস্ট ফ্রেন্ড চৈতি, রাইট? আপনার মাথা এখন ঠান্ডা হয়েছে? আপনি তো একটু হট টেম্পার ছিলেন। মেডিটেশন? আমি মেডিটেশন করছি, মাথা ভালো ঠান্ডা হয়েছে। আপনি আমার সম্পর্কে এত কিছু কি করে জানেন? আপনারা কারা? আমি আসলে বুঝতে পারছি না। আমার তুই থাপ আপু, আপনি আমার কথা শুনে, ওই 2টা দিন আমার পুরো জ্বালায় পাগল বানায় ফেলাইছে। এই শুভ্রার ডায়েরিটা ওর রেজিস্ট্রেশনের মধ্যে পাইছিল, এরপর যা গল্প আছে পুরাটাও পড়ছে। পড়ার পর তো তোর শুভ্রার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। এরপর একটার পর একটা জায়গায় গিয়া তো লাস্টে আপনার খোঁজে পাইছে। শুভ্রা কোথায় সেটাও বলেন। আপু, শুভ্রা কোথায়? শুভ্রা অ্যাক্সিডেন্ট করেছে। আর শুভ্রা কি বেঁচে আছে? বেঁচে আছে, কিন্তু যেভাবে আছে সেটা না থাকার মতো। শি ইজ ইন কোমা। শুভ্রা, তোমাকে এভাবে দেখবো কখনো কল্পনাও করিনি। এর চেয়ে যদি তোমাকে কখনো না দেখতাম তাহলেই ভালো হতো। হয়তো ভেবেছিলাম যদি কখনো তোমার দেখা পাই, একজন উচ্ছল কর্মব্যস্ত নারীকে দেখব, যে হাসতে হাসতে বাচ্চাদের সাথে খেলছে, অথবা পরম মমতায় আগলে রেখেছে তাদেরকে। অথচ দেখো, তোমাকে যখন হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম তখন তুমি নির্বিকার, অচেতন। অনেক ভালো মেয়ে ছিল, খুব ভালো। হঠাৎ কি যে হয়ে গেল, অ্যাক্সিডেন্টটা সব উলট পালট করে দিয়ে। সকালবেলা আমার সাথে নাস্তা করলো, তারপর ক্লাসে গেল,
বাচ্চাদের ক্লাসটা নিল, বাসায় ফিরে আসার কথা ছিল, আর ফিরে আসলো না।